সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে শিক্ষার্থী তানভীর হত্যার অভিযোগে আরেকটি মামলা, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ 34 জনের নাম উল্লেখ করে আসামি। লঘুচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি, উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস, পার্বত্য এলাকায় ভূমিধসের শঙ্কা। শ্রমিক নেতাদের দখলে পাবনার চাটমোহর বাস টার্মিনাল, পরিত্যক্ত টার্মিনাল ভবনে মাদকসেবীদের আড্ডা, চলে অসামাজিক কাজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী তানভীর হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ 34 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 40 থেকে 50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীরের ভাই পারভেজ আজ চান্দগাঁও থানায় এই মামলাটি করেছেন। এদিকে বগুড়ার দুপচাঁপিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের 22 নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় 2টি হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। আজ শিমুল সহ 24 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 12 জনের নামে সদর থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন। চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, ভোর 6:30টার দিকে বাইজিদ বোস্তামি মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পৌনে 12টার দিকে আদালতে হাজির করা হয়। ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সাবেক পানি সম্পদ ও খাদ্যমন্ত্রী এবং ঠাকুরগাঁও 1 আসনের এমপি রমেশ চন্দ্র সেনকে গতরাতে তার গ্রামের বাড়ি রুহিয়ার কসলাগাঁও আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে তার স্ত্রী অঞ্জলি সেন। সে তো কিছু অপরাধ করে নেই, কিছু লুটপাট করে নেই, কোনো টাকা জমা করে। আমি এই সমস্ত কথা অনেক বলছি যে সে তো দুর্নীতি কিছু করে নাই, সবাইকে উপকার করছে। কেন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো, যে এইখানে নিয়ে যাচ্ছে, আসবে এই আধা ঘন্টার মধ্যে আমরা দিয়ে যাব। মুক্তিযুদ্ধ না করেই সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে চট্টগ্রাম সফরকালে কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করারও আস্থা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ফারুকী আজম। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে। সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, দেশকে সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। সম্প্রতি কুমিল্লার চান্দিনায় জনসমাবেশে এলডিপি মহাসচিব বলেন, কোনো রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকারই পারবে এই দেশকে সংস্কার করতে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি এবং সংবিধানও বলছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু তারা মনে করেন এই সরকারকে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। বিগত সরকার যেসব জায়গায় তাদের নেতাকর্মী দিয়ে দখল করে রেখেছে সেসব জায়গায় সংস্কার করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন এলডিপি নেতাকর্মীরা। শিক্ষার্থীদের আন্দোলনে শহীদদের মাগফেরাত, হত্যার বিচার ও ভারতে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। ব্রাহ্মণবাড়িয়ার মীর মুগ্ধ ও জহিদুজ্জামান তানভীর সহ সব শহীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এদিকে
এদিকে ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা। লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত বৃহস্পতিবার থেকেই সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ক্রমেই বাড়ছে এর তীব্রতা, যা 23শে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। পাশাপাশি লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাত অলরেডি রেকর্ড করা হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের যে সতর্কবার্তা রয়েছে আমরা আশঙ্কা করছি যে চট্টগ্রাম বিভাগে এই যে বৃষ্টিপাত আজকে থেকে 23শে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে উপকূলের সব জেলা ও সিলেটের সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। দমকা বাতাস দেশের নদী তীরবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে দেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিকে খাগড়াছড়িতে বৃষ্টির কারণে আলুটিলা পাহাড়ের সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পটুয়াখালী থেকে কিছুক্ষণ আগে আবহাওয়া পরিস্থিতি জানিয়েছেন জেলা প্রতিনিধি চিন্ময় কর্মকার। সকাল থেকেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, সেই সাথে মাঝারি ধরনের বৃষ্টিপাত থেমে থেমে হচ্ছে এবং দমকা হাওয়াও কিন্তু অব্যাহত রয়েছে। স্থানীয় আবহাওয়া বিভাগ আমাদেরকে জানিয়েছে সকাল দুপুর 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 47 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া 2 নটিক্যাল মাইল বেগে কিন্তু দমকা হাওয়া বইছে। আমরা দেখতে পাচ্ছি যে পায়রা, আগুনমুখা, আন্ধারমানিক, রাবনাবাদ, তেঁতুলিয়া সহ বিভিন্ন নদ নদীর পানি কিন্তু বিপদসীমা ছুঁয়ে অবস্থান করছে, ফলে কিন্তু নিম্নাঞ্চলে কিন্তু পানি প্রবেশ করেছে। এর ফলে কিন্তু ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পাবনার চাটমোহরের একমাত্র বাস টার্মিনালটি চলে গেছে শ্রমিক নেতাদের দখলে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 দশক ধরে পরিত্যক্ত টার্মিনাল ভবনে রাত হলেই চলে মাদকসেবীদের আড্ডা এবং নানা অসামাজিক কাজ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার অন্যতম প্রাচীন জনপদ চাটমোহর উপজেলার একমাত্র বাস টার্মিনাল এটি, যেখানে ঝুলছে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড। স্থানীয়দের অভিযোগ, পৌর মেয়রের সহায়তায় এ ভবনটি দখলে নিয়েছে শ্রমিক নেতারা, যেখান থেকে তিনি ভাড়াও তুলছেন। এই পৌর চেয়ারম্যান ইনি এককভাবে ভাড়া দিয়ে এই টার্মিনালটা খাচ্ছে। এই টার্মিনালটি ব্যবহার উপযোগী আজও হয়নি এবং এক শ্রেণীর লোক এটাকে ব্যক্তির স্বার্থে লিজ দিয়ে বাড়তি উপার্জনের রাস্তা হিসাবে নিয়ে নিয়েছে। পৌর মেয়র এ অভিযোগ অস্বীকার করে জানান, দীর্ঘদিনের পরিত্যক্ত ভবনটি তিনি দেখভালের দায়িত্ব দিয়েছেন শ্রমিকদের। আমি তাদের কাছ থেকে ভাড়া নেই না, তাদের সাথে কথা আছে যে তারা ওই আপনার যে ওই যখন একটা ধোয়ার জায়গা, ওই নাম কি, গাড়ি ধোয়ার জায়গা আছে, ওরা ওইগুলো ব্যবহার করবে, বাস টার্মিনালটা পরিষ্কার রাখবে, বাস টার্মিনালের যে সম্পদ আছে এগুলো তারা রক্ষা করবে, এইটা করে তারা। এ বাস টার্মিনালটি 2006 সালে নির্মিত হলেও এখনও চালু হয়নি, অথচ এরই মধ্যে বাস টার্মিনালের মূল ভবনে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যা হলেই এখানে বসে বখাটে আর মাদকাসক্তদের আড্ডা, চলে নানা অসামাজিক কাজ। টার্মিনালে আপনার মনে করেন যে এক কথায় মনে করেন যে সব কিছুই চলে, তাস খেলার থেকে শুরু করে নিশা, ভাঙ, মানে যা কিছু আছে নিশা সব এখানে বিক্রি হয় এবং বসে বসে খায়। এলাকাবাসীদের এখানে আসার নিষেধ ছিল, এরকম একটা অবস্থান ছিল এখানে। এখন মোটামুটিভাবে সবাই আসে, কিন্তু পরিত্যক্ত, এসেই বাকি করবে।
ময়লা আর আবর্জনায় পরিপূর্ণ এ টার্মিনাল ভবন থেকে চুরি হয়ে গেছে পানির ট্যাঙ্কি, ফ্লাড লাইট সহ মূল্যবান সামগ্রী। ভেঙে গেছে টার্মিনালের কাচের কাউন্টার। অন্যদিকে টার্মিনালের অভাবে উপজেলার প্রধান সড়কেই যাত্রী উঠানামা করে বাস। বিভিন্ন জায়গায় লাগিয়ে থাকতেছে, সে দোকানদারের সমস্যা হচ্ছে। পৌর কর্তৃপক্ষ যারা তার উপযুক্ত ব্যবস্থা নেয় না নেওয়ার কারণে গাড়ি আজেবাজে জায়গায় দাঁড়া থাকে। এসে টার্মিনালের অবস্থা খুব খারাপ, খুব ভয়ঙ্কর। কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু আসে না, টার্মিনালে কোনো দাঁড়ায়ও না। এলাকাবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সরকারি ঋণে উপজেলা সদর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অপরিকল্পিতভাবে এটি নির্মাণ করায় চালু করা সম্ভব হয়নি। অথচ ঋণের দায় এখন বয়ে বেড়াতে হচ্ছে পৌর কর্তৃপক্ষকে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। শেখ হাসিনার সরকারের পতনের পর তালিকাভুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বর্তমান পরিস্থিতিতে হিলি সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই অবৈধভাবে কেউ ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি সদস্য। সীমান্তের টহল জোরদার করা হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে যারা যাতায়াত করছেন তাদের উপর নজরদারিও অব্যাহত রয়েছে যাতে তালিকাভুক্ত কেউ দেশ ত্যাগ করতে না পারে। বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ও কোটা আন্দোলনের নিহতদের রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জ জেলা সদরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নোয়াখালীর সদর উপজেলার পিয়াস মাহমুদ, মোহাম্মদ রায়হান ও মামুন হোসেনের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তাদের আর্থিক সহযোগিতা করা হয়। এছাড়া বরিশাল ও রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। ভারতে ইলিশ রফতানি বন্ধের খবরে চাঁদপুরের আড়তগুলোতে পাইকার ও ক্রেতাদের ভিড় বেড়েছে, কিন্তু ভরা মৌসুমেও পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় কমছে না দাম। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চাঁদপুরে ইলিশের আড়তগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ইলিশ রপ্তানি বন্ধের পর থেকে এই ভিড় বাড়ছে, তবে চাহিদা অনুপাতে আড়তে নেই ইলিশের সরবরাহ। ভরা মৌসুমে চাঁদপুরে ইলিশের দৈনিক সরবরাহ থাকে ২০০০ থেকে ৩০০০ মন, কিন্তু বাজারে আসছে মাত্র ২০০ থেকে ৩০০ মন। সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম কমছে না। আমদানি খুব কম, আজকে সম্ভবত ৩০০ মনের মতো হইতে পারে টোটাল ঘাটে। মাছ দরকার তো ২-৫,০০০ মন, ৩০০ মন মাছে তার চাহিদা পূরণ করতে পারে না। তার জন্য আজকেও ১ কেজি মাছ ১৭০০ থেকে ১৭৫০ টাকা। অন্যান্য দিনের চাইতে আজকে মাছ একটু বেশি, তবে দামটা আমাদের চাঁদপুরের মাছের দামটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই। ক্রেতারা বলছেন প্রচুর ইলিশ ধরা পড়ার খবর ফেসবুকে দেখে তারা বাজারে এসেছেন, কিন্তু দেখতে পাচ্ছেন উল্টো চিত্র। অনেকে বলে যে মাছের দাম সস্তা হয়ে গেছে, কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। আমাদের বাজারে কোনো মাছের আমদানি নাই। 1 কেজি সাইজের ইলিশ আমরা বিক্রি করি ১৮০০ থেকে ১৯০০ টাকা, কিন্তু ফেসবুকে বলে যে ১২০০-১৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যারা অনলাইন থেকে প্রতারিত শিকারে মাছ কিনতেছেন তারা অবশ্যই প্রতারিত হবেন। অনেক মাছের সয়লাভ এই কথা বলে অনেক প্রতারক চক্র মানে কম দামে মাছ দিয়ে নাম করে গ্রাহক থেকে টাকা হাতিয়ে নিয়ে মানে মাছ দিচ্ছে না। ইলিশ ব্যবসায়ীরা জানান, অনলাইন প্রতারকদের কারণে তারা সমস্যায় পড়ছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ আশা করেন তারা। বর্তমানে বাজারে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৩০০ টাকা। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ইলিশ ১৫০০ টাকা। ১ কেজি ২০০ গ্রাম থেকে ১.৫ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ টাকা কেজি দরে। সরকার আমরা শুনেছি যে রপ্তানি বন্ধ করেছে, তো রপ্তানি বন্ধ করার প্রভাব পড়তে পারে, মাছের দাম কমতে পারে। যদি ইলিশের সরবরাহ বাড়ে তবে সেই ক্ষেত্রে দাম অবশ্যই কমবে, তবে আমরা আশা করছি। ইলিশের উৎপাদন কিন্তু গ্র্যাজুয়ালি কমছে, হ্যাঁ, ডে বাই ডে কমছে। তো এটার জন্য আমি মনে করি সরকারের আরও এই বিষয়ে রিসার্চ করা উচিত। আর কয়েকদিন পর জোয়ার এলে নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা। তখন দাম কমবে বলে জানান তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্র টিএসসির বেশিরভাগ কক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ। এতে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক চর্চা। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট।
এক সময় দৈনন্দিন ক্লাস, পরীক্ষা, সেমিনার শেষে টিএসসিতে বসে প্রাণবন্ত আড্ডায় নিজেদের ঝালিয়ে নিতেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র ছিল এটি, কিন্তু দীর্ঘদিন ধরে টিএসসির অধিকাংশ কক্ষই তালাবদ্ধ। নষ্ট হয়ে গেছে বেশিরভাগ খেলাধুলার সামগ্রী। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের বিনোদন ও খেলাধুলার পরিবেশ। এখানে গ্রসারির একটু সমস্যা আছে, এরপরে এখানে সাহিত্য চর্চার ব্যাপারটাও একটু কম আছে। ক্লাসের ক্লান্তি শেষে আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতাম টিএসসিতে, আর এই সুযোগ থেকে আমরা প্রায় 1.5 বছর যাবৎ বঞ্চিত। দীর্ঘদিন প্রায় 1.5 বছর আমাদের ইউনিভার্সিটি টিএসসি বন্ধ, তাতে সব থেকে ভুক্তভোগী আমরা সাধারণ শিক্ষার্থী। আর আমাদের যে গ্রুপ স্টাডি যেটা টিএসসিতে বসে আগে ফ্রিকোয়েন্টলি করতে পারতাম, ওটা এখন আর আমাদের হয় না। এছাড়া ক্যাম্পাসের ভেতর খাওয়ার একমাত্র জায়গা ছিল টিএসসির ক্যাফেটেরিয়া। দীর্ঘদিন এটি বন্ধ থাকায় বাইরে থেকে বেশি দামে খাবার কিনতে হচ্ছে। খাওয়া দাওয়ার আসলে সব থেকে বেশি দুর্ভোগে আমার মনে হয় মেয়েরাই সব থেকে বেশি ভোগ করতেছি। আমাদের মেয়েদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে আমরা চাইলেই ছেলেদের মতো যখন তখন বাইরে বের হইতে পারি না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে ওই ক্যাফেটেরিয়া বন্ধ রাখার কারণেই বিগত 1.5 বছর ধরে আমাদের ওই স্টুডেন্টদের জন্য বিশেষ করে অসুবিধাটা হচ্ছে। প্রশাসনিক দুর্বলতার কারণে এতদিন শিক্ষক ছাত্র কেন্দ্র বন্ধ থাকায় ক্ষুব্ধ শিক্ষকরা। ছাত্র শিক্ষক যে সম্পর্ক প্লাস ছাত্ররা আপনার এই যে আপডেটেড তথ্য প্লাস ছাত্ররা যে যুগোপযোগী যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করার ক্ষেত্রে এবং মুক্ত সাংস্কৃতিক চর্চা করার ক্ষেত্রে ছাত্ররা বঞ্চিত হচ্ছে। সমস্যার কথা স্বীকার করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। টিএসসি ক্যাফেটেরিয়া চালু করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। এছাড়া অন্যান্য সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। আশা করি সকল সমস্যা অতি তাড়াতাড়ি সমাধান করা হবে। সকল ছাত্রদেরকে নিয়ে আমরা শিক্ষকবৃন্দ একত্রে আমরা স্ন্যাক্সের মাধ্যমে এটাকে উদ্বোধন করব এবং এখানে কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না, কারণ আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি, সেক্ষেত্রে সকল জায়গায় আমাদের যেই জায়গাগুলোতে বৈষম্যগুলো ছিল এই বৈষম্যগুলো দূরীভূত করার জন্যই আমাদের উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের 8টি অনুষদে প্রায় 3600 শিক্ষার্থী রয়েছেন, আর শিক্ষক রয়েছেন 250 জন। মাছরাঙা নিউজ ডেস্ক। আমদানি রপ্তানি বাণিজ্যের সুবিধায় আজ সরকারি ছুটির দিনেও পুরোদমে কাজ চলছে চট্টগ্রাম কাস্টমস হাউসে। সাম্প্রতিক আন্দোলনে শুল্কায়ন কাজ বাধাগ্রস্ত হওয়ায় আজ খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নেয় কাস্টমস হাউস কর্তৃপক্ষ। জানায় গত 15 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের নানা ঘটনায় জমে যায় কাস্টমসের শুল্কায়ন সংক্রান্ত অনেক দাপ্তরিক কাজ। এদিকে C&F এজেন্ট জানায় ডকুমেন্টেশনের কাজ কাস্টমস হাউসে হলেও শুল্ক জমা দিতে হয় ব্যাংকে, তাই শুল্ক জমা দেওয়ার জন্য খোলা রাখা হয়েছে সোনালী ব্যাংকের কাস্টমস শাখা। 2 সমন্বয়কের বিরুদ্ধে একপক্ষীয় সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 সমন্বয়ক ও 4 সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সাংবাদিক সমিতির কার্যালয়ে গতরাত সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করা শিক্ষার্থীরা হলেন সমন্বয়ক সুমাইয়া শিকদার, সহ সমন্বয়ক ধ্রুব বড়ুয়া, আল মাসনুন, সাইদুজ্জামান ও ঈশা দে। তারা কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ ও সহ সমন্বয়ক খান তালাত মাহমুদের বিরুদ্ধে সমন্বয়কের তালিকা নিয়ে সঠিক ব্যাখ্যা দিতে না পারা ও সাধারণ শিক্ষার্থীদের কাছে জবাবদিহি না করে সম্প্রতি কিছু একপক্ষীয় সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল মাসনুন। বান্দরবনের প্রায় প্রতিটি পাহাড়ের ঢালে এখন কাঁচা পাকা আনারস। সুস্বাদু এসব আনারস সরবরাহ হচ্ছে বিভিন্ন অঞ্চলে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আনারস। বান্দরবন ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রুমার, রোয়াংছড়ি, থানচি, সদর উপজেলার চিম্বুক, লাইমিপাড়া, ফারুকপাড়া সহ বিভিন্ন এলাকার পাহাড়ে এখন আনারসের সমারোহ। প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে আবাদ করা হয় জায়ান্ট কিউ, হানি কুইন ও MD 2 জাতের আনারস। মে মাসের দিকে পরিপক্ক হয় এবং জুন মাসে তা বিক্রির উপযোগী হয়। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় বাজারে প্রতি বছর আনারসের চাহিদা বাড়ছে। প্রতিটি বড় সাইজের আনারস কৃষকেরা বিক্রি করছেন 100 থেকে 150 টাকা, আর মাঝারিগুলো 50 থেকে 80 টাকায় এবং ছোট আনারস বিক্রি হচ্ছে 15 থেকে 25 টাকায়।
পাইকাররা বাগান থেকেই আনারস কিনে নিয়ে যাচ্ছেন বলে জানান কৃষকেরা। এখানকার আনারস শুধু বান্দরবান না, যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বাজারে যেতে হয় না বিক্রি করার জন্য, এখানে বসে বসে বিক্রি করতে পারি, আর টুরিস্টরা এসে নিয়ে যায় আর পাইকারিও দিয়ে দিই আমরা। আনারসগুলো চট্টগ্রাম, কক্সবাজার, চিটাং, আমাদের সাতকানি এলাকায় সব জায়গায় এই আনারসগুলো কি বিক্রি করা হয়। অনুকূল আবহাওয়া ও আনারস আবাদের উপযোগী মাটি হয় প্রতি বছরই বাড়ছে আনারস আবাদের জমির পরিমাণ বলে জানায় কৃষি বিভাগ। গত বছর জেলায় ৩,৭৬৬ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে ৯৭,০০০ মেট্রিক টন আনারস। চলতি বছর ৩,৮০০ হেক্টর জমিতে ১,০১,২৩৭ মেট্রিক টন আনারস উৎপাদন হয়েছে। সরকার এই আনারস চাষ সম্প্রসারণের জন্য ফিলিপাইন থেকে একটি জাত এনেছে, MD2 জাতের আনারস, যেটা অত্যন্ত মিষ্টি, এবং এটা সম্প্রসারণের জন্য সরকার কৃষকদেরকে চারা এবং সার সরবরাহ করে যাচ্ছে, এবং আমরা আশা করছি যে আগামীতে আনারস চাষ আরও সম্প্রসারিত হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আনারসের আবাদ শুরু হয়েছে। বিজয়নগর উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রায় ৩ হেক্টর জমিতে MD2, ক্যালনেডুলা ও দেশি জাতের আনারসের আবাদ হয়েছে। ২৫০ গাছ লাগাইছি, ২৫০ গাছ ফলন হয়েছে, মনে হয় ৭,০০০টার মতন বিয়েছে। বুঝছেন, আমার খরচ গেছে মাত্র ৩,০০০ টাকা। প্রায় ১০,০০০ চারা আমরা বিনামূল্যে তাদেরকে প্রদান করি এবং সারও প্রদান করি, এবং এই আনারস চাষ বিষয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করি। এই আনারস চাষ নিয়ে কৃষকের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। যে সাড়া আমরা পাচ্ছি তাতে মনে হচ্ছে বিজয়নগরে লিচু, মালটা, কাঁঠালের মতো আনারসটাও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারবো বলে আমরা আশা করছি। আমাদের প্রচুর পরিমাণ ছায়াযুক্ত জায়গা আছে, বিশেষ করে ফল বাগানগুলো, হ্যাঁ, প্লাস বসত বাড়ির আশেপাশে যে জায়গাগুলো, ওই জায়গাগুলো যদি আমরা আনারসের আনতে পারি, তাহলে কিন্তু আমাদের পুষ্টি চাহিদা ফিল আপ হবে, আমাদের অনাবাদী জমিগুলো আমাদের আওতায় আসবে। উৎপাদনের খরচ কম এবং ভালো লাভ হয় অনেক কৃষকই আগ্রহী হচ্ছেন আনারস আবাদে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। ৩ মাস ২৬ দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সগুলো। পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। প্রায় ৪ মাস পর সকাল থেকে একে একে খোলা হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সগুলো। প্রতিটি বাক্সই টাকায় ঠাসা। বস্তাগুলো পাশের একটি ভবনে নিয়ে যাওয়া হয় গণনা করতে। হাতে গণনা শেষে টাকার বান্ডেলগুলো মেশিনের সাহায্যে গণনা করা হচ্ছে। এবার টাকার পরিমাণ আগের রেকর্ড ভাঙবে বলে মনে করছে কর্তৃপক্ষ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের শেখ হাসিনার বিরুদ্ধে শিক্ষার্থী তানভীর হত্যার অভিযোগে আরেকটি মামলা, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ ৩৪ জনের নাম উল্লেখ করে আসামি। লঘুচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি, উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস, পার্বত্য এলাকায় ভূমিধসের শঙ্কা। শ্রমিক নেতাদের দখলে পাবনার চাটমোহরের বাস টার্মিনাল, পরিত্যক্ত টার্মিনাল ভবনে মাদক সেবীদের আড্ডা, চলে অসামাজিক কাজ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল।